সবাই কথা শুনতে পারতেছেন? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি কথা শুনতেছেন? ম্যাম আমি শুনতে পাচ্ছি। বাকি তো এতক্ষণ বলেন নাই কেন? এতক্ষণ শুনেন নাই? না না ম্যাম। আজকে নেটওয়ার্কে কি হইলো? এখন শুনতেছেন তো? জি ম্যাম আমি শুনতে পাচ্ছি, বাকি দুইজন বলতে পারবো না। জি ম্যাম শুনতেছি ম্যাম। আচ্ছা, আচ্ছা এই ম্যাথটাতে দেখেন এ বি সি তিনটা পার্ট আছে, হ্যাঁ? বাকি পার্টগুলো আপনাদের করার দরকার নাই, এখান থেকে শুধু ক্লাসিফিকেশন বের করা শিখলেই হবে। ক্লাসিফিকেশন আমরা কিভাবে বের করব? এসআর এর সূত্র দিয়ে এসআর এর মানটা বের করব, এরপর সির কোনো সূত্র নাই, সির যে ভ্যালুটা দেওয়া থাকবে জাস্ট আমরা আমাদের ওই ছকটা দেখে দেখবো এটার মানটা কততে আছে, সেটা দেখে আমরা S1 S2 না C1 C2 C3 এই ক্লাসিফিকেশন করে তারপর লিখে দিব। সো the given water is classified as এত, যেমন এখানে আসছে C1 S2 ওয়াটার। বুঝা গেছে? সবাই বুঝছেন? মানে এই ম্যাথটার এই বি পর্যন্ত করলেই হবে, C1 S2 পর্যন্ত করলেই হবে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এরপর দেখেন আমরা আজকে আরেকটা নতুন জিনিস পড়বো, নতুন না এগুলো আপনারা আগেও পড়ছেন। ইফেক্টিভ রেইনফল। ইফেক্টিভ রেইনফল মানে কি বলেন? এটা নিয়ে আমি মিডের আগে অনেকবার পড়াইছি। ইফেক্টিভ রেইনফল মানে কি? কারো মনে নাই? একশো 144 শুনতেছেন? নাকি কথা শুনতেছেন? জি ম্যাম এখন শোনা যাচ্ছে। 144 কি আছেন? জি ম্যাম। আপনি তো বলেন যে ম্যাডাম মার্কস দেন না, লেখেন কিন্তু মার্কস দেন না, এখন বলেন আপনারা তো অনেক কিছু লিখছেন, বলেন ইফেক্টিভ রেইনফল কি? ম্যাম মনে পড়তেছে না। পরীক্ষা শেষ হচ্ছে এক সপ্তাহ শেষে নাই, ওই কোর্সটাই এখনো শেষ হয় নাই, ভুলে গেছেন ইফেক্টিভ রেইনফল কি? টোটাল যে বৃষ্টিটা হয় সেটা থেকে লস বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে আমার ইফেক্টিভ রেইনফল। বলি দেওয়াই আছে ইফেক্টিভ, ইফেক্টিভ রেইনফল আর রান অফ একই কথা, মানে আমি লস বাদ দিয়ে যা পাবো তাই হচ্ছে আমার ইফেক্টিভ রেইনফল। এখানে কি বলছে দেখেন, ইফেক্টিভ রেইনফল ইজ দ্য পার্ট অফ দ্য প্রিসিপিটেশন। এরকম বলতে হবে, সংজ্ঞা আকারে বলতে হবে, সেই কারণে ম্যাম বলি নাই। মানে ইফেক্টিভ মানে এটা কার্যকরী। কার্যকরী রেইনফল এটা তো কোনো অ্যান্সার হলো না, আমি বলছি যে মানে আমরা মিডের আগে যে পড়ছিলাম লস বাদ দিলে যা থাকে বা রান অফ, ইফেক্টিভ রেইনফল ইকুয়ালস টু রান অফ, মানে রান অফ কি ছিল? টোটাল যে প্রিসিপিটেশনটা হয় ওইটা থেকে লস বাদ দিলে আমরা যা পাইছিলাম সেটাই ছিল রান অফ, সেটাই হচ্ছে ইফেক্টিভ। জি ম্যাম।
আচ্ছা, এখানে কি effective rainfall is the part of the precipitation falling during the growing period of crop that is available to meet the evapotranspiration need of the crop. সহজ কথা, মানে এখানে যা আছে সেটাই লিখতে হবে না। আপনারা যদি মিডের আগের অনুযায়ী লেখেন তাহলে কি দাঁড়াবে, টোটাল যে প্রিসিপিটেশনটা হচ্ছে তার থেকে যদি আমি লস বাদ দেই তাহলে আমার যা থাকবে তাই হচ্ছে আমার কি বলেন, রেইনফল। ইফেক্টিভ রেইনফল। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা। তারপর হচ্ছে কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট। কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট সংক্ষেপে আমরা বলবো সিআইআর। সিআইআরটা কি? সিআইআরটা হচ্ছে, সাপোজ আমরা প্রতিদিন কি খাবার খাই, প্রতিদিন সকালে খাই, দুপুরে খাই, বিকালে নাস্তা খাই, রাতে ভাত খাই। আমরা কি একটা নির্দিষ্ট লিমিট অনুযায়ী খাই না? মানে প্রতিদিন দেখা গেছে কেউ 2 প্লেট ভাত খায়, সে 2 প্লেট ভাত খাইলো, কেউ 1 প্লেট খায়। এমন কি কেউ হয় যে কেউ একদিন 2 প্লেট খায় আরেকদিন 10 প্লেট ভাত খায়, এরকম কি হয়? না ম্যাম, এরকম হয় না, মানে একটা নির্দিষ্ট লিমিট থাকে। সেই লিমিট অনুযায়ী হিসাব করেই কিন্তু প্রত্যেকটা ঘরে দেখা যায় যে আমরা মাসের বাজার করি। সাপোজ দেখা গেল কোনো বাসায় 1 মাসের জন্য বাজার করে, কেউ দেখা যায় 1 সপ্তাহের জন্য বাজার করে, কেউ দেখা যায় প্রতিদিনের জন্য বাজার করে, এমন হয় না? তো কি মানে তারা যখন একদিনের জন্য বাজার করে সে কি করতেছে, তার ওই দিনে কতটুক দরকার সে ততটুক বাজার করবে। কেউ 1 মাসের জন্য করলে তার 1 মাসে কতটুক দরকার সেই অনুযায়ী সে কেনাকাটা করে। তাহলে এই যে প্রয়োজন, যার যতটুক প্রয়োজন সেই অনুযায়ী তার চাহিদাটা মেটানো, এটাই হচ্ছে তার কনজাম্পশন। এই যে আমরা খাচ্ছি এটাকে আমরা কি কনজাম করছি, কি করতেছি, কনজাম করতেছি। তাহলে আমার প্রতি সাপোজ আমি যদি 1 মাসের জন্য বাজার করি, মানে আমাদের 1 মাসে সাপোজ আমার ঘরে এতটুক খাবার দাবার লাগবে, আমি এতটুকু খাবার দাবার নিয়ে আসলাম, তাহলে এটা কি আমার পার মান্থের জন্য কনজাম্পটিভ ইউজ। আমার কথাটা কি বুঝছেন? আমি যদি এখন একদিনের জন্য বাজার করি, আমার একদিনে আমার ঘরে এতটুকু খাবার লাগবে, তাহলে এটা হচ্ছে আমার পার ডে এর জন্য কনজাম্পটিভ ইউজ। আমি যদি 1 সপ্তাহের জন্য করি তাহলে ওটা হবে আমার কি উইকলি কনজাম্পটিভ ইউজ। কথাটা বুঝতে পারছেন? একদিনে। শীতের কিছু বোঝার দরকার নাই, আমার কথাটা বুঝছেন কিনা বলেন। জি ম্যাম, বুঝতে পারছি। মানে যতদিন ডিউরেশনটা যতদিনের জন্য করবে সেটা হচ্ছে ততদিনের জন্য কনজাম্পশন। কতদিনের জন্য কনজাম্পশন, মানে এখন যদি আমি এক বেলায় আমি এতটুকু খাই তাহলে এটা হচ্ছে আমার পার বেলা, মানে পার কি বলবো সেশন, পার সেশনের জন্য আমার কনজাম্পটিভ ইউজ, মানে আমার এতটুকু আমার প্রতি বেলায় লাগে। বুঝতে পারছেন কনজাম্পশন কথাটার মানে কি? জি ম্যাম। আচ্ছা, এখন বলেন ইরিগেশন আমরা কেন করতেছি? সাপোজ আমার এই বছর খুব বৃষ্টিপাত হয়েছে, আমার গাছ পর্যাপ্ত পরিমাণ পানি পাইছে, তাহলে কি আমার ইরিগেশন করার দরকার হবে? আমার অলরেডি যদি ন্যাচারালি পর্যাপ্ত পরিমাণ পানি থাকে তাহলে কি আমরা কখনো ইরিগেশন করব? তাহলে আমার ইরিগেশন করার দরকার হবে না। এখন একটা গাছের জন্য তার একেবারে চারা লাগানো থেকে শুরু করে একদম ফসল উঠানো পর্যন্ত যতটুক তার পানি লাগে ততটুক হচ্ছে কি তার পুরা লাইফের কনজাম্পশন, ঠিক না? মানে তার সাপোজ একটা গাছ যদি আমি একটা গাছের জন্য যদি 1 মাসের জন্য ইউজ বের করি অথবা যদি 1 বছরের জন্য বের করি, তার যতটুকু পানি লাগবে সেটা হচ্ছে তার ওই 1 বছরের জন্য কনজাম্পশন, ওয়াটার কনজাম্পশন, তার 1 মাসের জন্য ওয়াটার কনজাম্পশন, ঠিক না? মানে তার এতটুকু পানি লাগে। এখন যদি সে প্রকৃতি থেকেই সেই পরিমাণ পানি পেয়ে যায় তাহলে কি আমরা নতুন করে ইরিগেশন করব? তাহলে আর আমরা সেটা, তাহলে আমার ইরিগেশন করা দরকার নাই, কারণ সেটা প্রাকৃতিক থেকেই পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন সাপোজ তার দরকার 100 লিটার পানি, ঠিক আছে, 1 মাসে একটা গাছের জন্য দরকার 100 লিটার পানি, কিন্তু সে নেচার থেকে পাইতেছে 60 লিটার পানি, তাহলে ল্যাকিং থাকতেছে কতটুক? 60 লিটার 40 লিটার 40 লিটার ল্যাকিং থাকতেছে। এখন এই 40 লিটারটা আমরা কিভাবে ফিল আপ করব? ইরিগেশন করতে হবে। ইরিগেশনের মাধ্যমে ফিল আপ করব। তাহলে তার টোটাল কনজাম্পশন হচ্ছে 100 লিটার, কিন্তু এই টোটাল কনজাম্পশনের ভিতরে 60 লিটার সে প্রকৃতি থেকেই পাচ্ছে। এক্সট্রা আরো তার কত দরকার? 40 দরকার। 40 লিটার। আচ্ছা, তাহলে
তার টোটাল কনজাম্পশন হচ্ছে 100 লিটার, তাহলে ইরিগেশন কনজাম্পশন তার কত? 40 লিটার। 40 লিটার। এইটুক বুঝছেন? জি ম্যাডাম। এইটাই এখানে বলছে কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট, মানে তার টোটালের ভিতরে কতটুক ইরিগেশনের জন্য দরকার সেটাই হচ্ছে সিআইআর। সিআইআর এর মিনিংটা বুঝছেন কিনা বলেন? জি ম্যাডাম। মানে টোটাল যে পানিটা দরকার সে প্রকৃতি থেকে যদি টোটালটাই পেয়ে যায় তখন আমার সিআইআর দরকারই নাই, কারণ তখন আর আমার ইরিগেশন রিকোয়ারমেন্ট নাই, সে নেচার থেকে পেয়ে যাচ্ছে। কিন্তু নেচার থেকে যখন সে পাবে না তখনই আমার কি দরকার হবে? ইরিগেশন দরকার হবে। তখন আমার দেখতে হবে ইরিগেশনে সে কতটুক পানি দরকার হচ্ছে, ইরিগেশনের মাধ্যমে তার যে পরিমাণ পানি দরকার হবে সেটাকেই আমরা বলবো সিআইআর, মানে কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখানে কি জি বলছে ম্যাডাম। দেখেন, it is the amount of irrigation water required to meet the evapotranspiration need during the growth period. Consumptive irrigation requirement is determined by the following equation. পুরা লেখাটা আসতেছে না কেন? এটার অবস্থা। আচ্ছা, তাহলে দেখেন কি বলছে, এই সিআইআর মানে হচ্ছে আমার ইরিগেশনের পানির রিকোয়ারমেন্টটা, যে পানিটা দিয়ে সে কি করবে ইভাপোট্রান্সপিরেশনের জন্য লাগবে, মানে মেইন কথা হচ্ছে তার খাবারের জন্য লাগবে। তারপর বলছে কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট ক্যান বি ডিটারমাইন্ড বাই দিস সূত্র। সূত্রটা কি? সিআইআর ইকুয়ালস টু সিইউ মাইনাস আরই। সবাই দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম। আচ্ছা, এখানে সিইউটা কি? সিইউটা হচ্ছে কনজাম্পটিভ ইউজ আর আরইটা হচ্ছে ইফেক্টিভ রেইনফল। এখানে সিইউটা হচ্ছে সেই 100 লিটার, আমি যে একটু আগে বললাম যে টোটাল পানি দরকার, সাপোজ একটা গাছের জন্য টোটাল পানি দরকার 100 লিটার, এই 100 লিটার পানিটা হচ্ছে তার কনজাম্পটিভ ইউজ, মানে তার টোটাল প্রয়োজন। সিইউ হচ্ছে তার টোটাল প্রয়োজন। আর আরই মানে ইফেক্টিভ রেইনফল, ইফেক্টিভ রেইনফলটা হচ্ছে সে নেচার থেকে কতটুকু পাচ্ছে। ইফেক্টিভ রেইনফল, রেইনফলটা কি ন্যাচারালি হচ্ছে না? জি ম্যাডাম। জি ম্যাম। টোটাল দরকার, আমি যেমন বলছিলাম একটু আগে, টোটাল দরকার কত? 100। 100। তাহলে এই সিইউটাকে ধরে নেন, সাপোজ এটা হচ্ছে 100। তারপরে ইফেক্টিভ রেইনফল মানে সে এই বছর বৃষ্টির থেকে পাইছে 60, ঠিক আছে? তাহলে সিআইআর কত হবে? 40। বুঝতে পারছেন? এখান থেকে আপনাদের যা সূত্রগুলো বুঝলেই হবে। তাহলে সিআইআর ইকুয়ালস টু সিইউ মাইনাস আরই। সিইউ হচ্ছে কনজাম্পটিভ ইউজ, মানে তার টোটাল কতটুক দরকার, আর আরই হচ্ছে সে নেচার থেকে কতটুক পাচ্ছে, ইফেক্টিভ রেইনফল। তাহলে টোটাল থেকে ইফেক্টিভ রেইনফল বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে আমার সিআইআর। বুঝা গেছে? আচ্ছা, এরপর দেখেন নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট মানে কি? Net irrigation requirement is defined as the amount of irrigation water required at the time হবে এখানে। হ্যাঁ, এখানে না সব পুরো লেখাটা উঠতেছে না, একটু লাইনে থাকেন, একটু লাইনে থাকেন। শুনতে পারতেছেন? জি ম্যাডাম। আচ্ছা, নেট ইরিগেশন রিকোয়ারমেন্টটা হবে, নেট ইরিগেশন রিকোয়ারমেন্টকে আমরা প্রকাশ করব কি দিয়ে? এনআইআর। এনআইআর ইকুয়ালস টু হচ্ছে সিআইআর, না ওই সূত্রটা না দেখে এটা দেখেন, সিআইআর প্লাস ঠিক আছে? মানে কি নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট মানে হচ্ছে সিআইআর, মানে এই যে যেটুকু ওয়াটার আমার দরকার প্লাস অল লসেস, মানে কি আমার দরকার হচ্ছে, দেখেন এখানে আমরা দেখছি যেমন সাপোজ 100 আর 60 ধরলে আমার টোটাল এখানে সিআইআর কত আসতেছে?
40 সাথে আর কিছু লস আছে না, আমরা যেমন এই যে মিডের আগের ম্যাথেও দেখছিলাম যে ইফিসিয়েন্সিতে যতটুক দরকার দেখা যায় যে আস্তে আস্তে ততটুক থাকে না। তাহলে সিআইআর এর সাথে যদি আমি অল লসেস মানে যা যতটুকু আমার বাদ যাইতে পারে সব যদি যোগ করি তাহলে আমি পাবো নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তাহলে NIR ইকুয়ালস টু CIR প্লাস অল লসেস, অথবা এখানে কি লিখছি দেখেন CU প্লাস RE প্লাস LE, মানে হচ্ছে CU হচ্ছে কনজাম্পটিভ ইউজ, এখানে এই যে প্লাস আছে না এটা ভুল আছে, হ্যাঁ এটা হইতো আসলে এমন। এটা হইতো CU মাইনাস আর ই, তাহলে দেখেন CU মাইনাস RE মানে কি CIR প্লাস LE দিয়ে বুঝাচ্ছে লিচিং। ঠিক আছে, লিচিং মানে হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম যে মানে এখানে যত লস আছে সব লস গুলো এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই মাইনাসটা কি হবে প্লাস হবে, এখানে মাইনাস হবে না, তাই এভাবে মনে রাখবেন NIR মানে হচ্ছে CIR প্লাস অল লসেস, অথবা আমরা লিখতে পারি CU মাইনাস RE প্লাস LE। ঠিক আছে, আচ্ছা এখন যদি দেখা যায় যে CIR এ যদি কোনো লস না থাকে, আমি মানে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট বের করে দেখলাম, এরপর দেখলাম এখানে কোনো লস নাই, যদি লস না থাকে তাহলে NIR ইকুয়ালস টু কি হবে, আমি লসটা বাদ দিয়ে দিলাম, লস বাদ দিয়ে দিলে সিআইআর থাকবে, তাহলে CIR থাকবে, তখন হয়ে যাবে কি তখন হবে যদি লস না NIR থাকে NIR মানে নেট ইরিগেশন এবং সিআইআর সেম থাকবে। সেম NIR ও NIR ইকুয়ালস টু তখন হয়ে যাবে কি CIR, কখন সিআইআর যদি কোনো লস না থাকে, লস না থাকে, যদি লস না থাকে, ইফ লস ইকুয়ালস টু কি 0। ঠিক আছে, জি ম্যাম। এটা বুঝতে পারছেন কিনা দেখেন, তাহলে প্রথমে গেল কনজাম্পটিভ ইউজ, তারপরে গেল ইরিগেশন রিকোয়ারমেন্ট। আচ্ছা এগুলো আপনারা ভিডিওটা দেখে আপনারা যদি মডিউল ডাউনলোড করেন বা কিছু করেন এগুলো লিখে রাখবেন। ঠিক আছে, তাহলে আপনাদের পরীক্ষার সময় সুবিধা হবে। আচ্ছা তাহলে আমার দুইটা গেল, এরপর হচ্ছে স্লাইড সরে না কেন, কি কি দেখলাম আমরা তাহলে, ইফেক্টিভ রেইনফল দেখলাম, CIR দেখলাম, NIR দেখলাম, এরপর হচ্ছে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট, CIR NIR, এরপর হচ্ছে FIR। FIR এর সূত্র হচ্ছে FIR এর সূত্র কি, FIR এর সূত্র হচ্ছে NIR বাই ইটা A। আসল কথা আমরা মিডের আগে যেটা ইফিসিয়েন্সি ম্যাথ করছি, যে পরীক্ষায় আসছিল একটা বড় ম্যাথ আসছিল না, ওইটার রিভার্স ক্যালকুলেশন ওইটা, মানে ওইখানে আমরা ফার্স্ট থেকে শুরু করে লাস্টে যা গেছি এখানে হচ্ছে লাস্ট থেকে শুরু করে ফার্স্ট, মানে যখন ম্যাথ করাবো তখন দেখবেন দুইটা হচ্ছে মানে ওইখানে করতে করতে লাস্টে যা আসছে, আর এখানে হচ্ছে আমরা শেষে থেকে করতে করতে ফার্স্টে আসবো। দেখেন এর আগের ম্যাথগুলোতে আমরা কি বের করছিলাম, ইটা বের করছিলাম, মনে আছে ইটা এ মানে কি অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, ওইখানে অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি ছিল আমরা বের করছি, আর এখানে হচ্ছে FIR বের করতেছি। FIR এর সূত্র ইকুয়ালস টু NIR বাই ইটা এ, মানে কি ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট। ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট আমরা কিভাবে পাবো, নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট কে যদি অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি দিয়ে ভাগ দেই তাহলে আমরা FIR পাবো। ঠিক আছে, এখানে সূত্রগুলো জানলে হবে, দেখেন এখানে লেখাও আছে, ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট ইজ দ্য সাম অফ ওয়াটার রিকোয়ার্ড টু মিট নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট প্লাস দ্য ওয়াটার লস ইন পার্কুলেশন। আচ্ছা এগুলো মুখস্থ করার দরকার নাই, আপনাদের সূত্রগুলো জানলেই হবে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট। গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট মানে আমার টোটাল কতটুক দরকার, GIR ইকুয়ালস টু হবে FIR বাই HC, এখানে H হবে না, এটা হবে ইটা। ঠিক আছে, ইটা সি মানে কনভিয়েন্স এফিসিয়েন্সি, আমি লিখে দিচ্ছি কি হবে FIR বাই ইটা। ইটা লিখবো কেমনে এখন, হায় রে, আচ্ছা এন ছোট হাতের এন দিয়ে লিখি, ইটা সি
ইটাসি মনে আছে কি? ইটাসি কি? কনভিয়েন্স এফিসিয়েন্সি, ওই যে মিডের আগে পড়ছিলেন মনে আছে? অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, কনভিয়েন্স এফিসিয়েন্সি, স্টোরেজ এফিসিয়েন্সি, এই যে পরীক্ষায়ও যে দিছিলেন। আবার সব চুপ হয়ে গেছে, কোনো রেসপন্স নাই। মনে না থাকলে তো চুপ করে থাকতে হবে। আচ্ছা, তাহলে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট কে আমরা কি করব? নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট ভাগ অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। আর গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট হবে কি? ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট বাই ইটাসি। ঠিক আছে, মানে কনভিয়েন্স এফিসিয়েন্সি। আচ্ছা, এরপর হচ্ছে কনজাম্পটিভ ইউজ, এটা আপনাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, কনজাম্পটিভ ইউজটা কি? এই যে আমি একটু আগে বলছিলাম যে টোটাল আমার সাপোজ আমরা একদিনে যা খাই বা এক মাসে যা খাই সেটা হচ্ছে আমার এক মাসের জন্য আমার কনজাম্পশন, একদিনের জন্য যা খাই সেটা হচ্ছে আমার একদিনের জন্য কনজাম্পশন। এটাই হচ্ছে কনজাম্পটিভ ইউজ। এখানে দেখেন কি বলছে, কনজাম্পটিভ ইউজ ফর এ পার্টিকুলার ক্রপ। যেহেতু আমরা ক্রপ নিয়ে কাজ করতেছি তাহলে আমরা এখন ক্রপের কথা বলবো। Consumptive use for a particular crop may be defined as the total amount of water used by the plant in transpiration. কি বলছে? কনজাম্পটিভ ইউজ ফর এ পার্টিকুলার ক্রপ, মানে একটা ক্রপের জন্য, একটা শস্যের জন্য কনজাম্পটিভ ইউজ হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে কি টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার, মানে টোটাল পানির পরিমাণ, যে পানিটা সে কি করতেছে, প্ল্যান্ট ইউজ করতেছে কিসের জন্য? ট্রান্সপিরেশনের জন্য এন্ড ইভাপোরেশনের জন্য। বুঝতে পারছেন? গাছ তার ট্রান্সপিরেশনের জন্য, ইভাপোরেশনের জন্য, মেন কথা খাদ্য উৎপাদনের জন্য টোটাল যে পরিমাণ পানি লাগবে সেটাই হচ্ছে তার কনজাম্পটিভ ইউজ। এরপর কি বলছে দেখেন, পানিটা ফ্রম অ্যাডজেন্টেন্ট সয়েল অর ফ্রম প্ল্যান্ট লিভস এন্ড ইন এনি স্পেসিফাইড টাইম, মানে একটা নির্দিষ্ট টাইমে গাছ তার আশেপাশের সয়েল থেকে অথবা গাছের পাতা থেকে তার ট্রান্সপিরেশনের জন্য এবং ইভাপোরেশনের জন্য যতটুকু পানি দরকার হবে সেটাই হচ্ছে তার কনজাম্পটিভ ইউজ। The value of consumptive use may be different for different crop and may be different for কি হবে, for different time মনে হয়। হ্যাঁ, ডিফারেন্ট টাইম এন্ড প্লেস, এটা না আছে শীটে আছে কিন্তু এখানে নেটের কারণে পুরাটা আসতেছে না। এই যে কি বলছে, মে বি ডিফারেন্ট ফর দ্য সেম ক্রপ অফ ডিফারেন্ট টাইম এন্ড ডিফারেন্ট প্লেস। এটা দিয়ে কি বুঝাইছে, সাপোজ আপনি আজকে সকালে যা খাবেন কালকে সকালেও কি ঠিক ততটুকুই খাবেন, এর থেকে একটু কমও খাইতে পারেন, একটুকু বেশিও খাইতে পারেন। ঠিক তেমনি ক্রপের জন্য বলছে এই পানির পরিমাণটা কি করবে, ভ্যারি করবে। কিছু ক্রপের জন্য বেশিও হইতে পারে, আবার কিছু ক্রপের জন্য এটা কমও হইতে পারে। এই জন্য এটা কখনোই ফিক্সড হবে না, মানে মানুষের চাহিদাটা কখনো ফিক্সড হয় না, চাহিদা সবসময় কি করবে, আপ ডাউন করবে। ঠিক তেমনি ক্রপের ক্ষেত্রেও সেম। তাহলে বলেন কনজাম্পটিভ ইউজ মানে বুঝছেন কিনা? না বুঝলে আমার আর কিছু করার নাই, কেউ কোনো রেসপন্স নাই। এরপর হচ্ছে কনজাম্পটিভ ইউজ, ভিডিও শুনে নিয়েন, আমি প্রথম থেকে এই একই কথা বলতেছি, আমি আর বলতে পারবো না। আচ্ছা, এরপর দেখেন কনজাম্পটিভ ইউজ বের করার দুইটা সূত্র, একটা হচ্ছে CU ইকুয়ালস টু KP বাই 40 ইনটু 1.8T প্লাস 32, আরেকটা হচ্ছে P বাই 40 1.8T প্লাস 32। উপরের সূত্রটা দেখেন, এখানে CU, এখানে CU হচ্ছে মান্থলি কনজাম্পটিভ ইউজ ইন সেন্টিমিটার, মানে গাছের এক মাসের জন্য যতটুকু পানি লাগবে সেটা হচ্ছে তার মান্থলি কনজাম্পটিভ ইউজ। ঠিক আছে, জি ম্যাডাম। আজকে বাদ দেন, আজকে আপনাদের ক্লাস নিতে আমার খুব মেজাজ খারাপ হতেছে। ঠিক আছে, আপনার আইডি লিখেন, আজকে শেষ করে দিব, কালকে নেক্সট উইকে ম্যাথ শুরু করবো, তখন আবার বুঝাই দিব। আইডি লিখে দেন সবাই, আজকে আর নিব না।
এই আজকে যে ভিডিওটা দিছি এই ভিডিওটা দিব, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যেন নেক্সট উইকে একটু কিছু জিজ্ঞাসা করলে যেন অন্তত বলতে পারেন। খালি আপনাদের ধারণা ম্যাডাম খালি বকবক করে বলে যাবে আর পরীক্ষার সময় আপনারা সব দেখে লিখবেন, দেখে লিখার পর আপনাদেরকে 30-এ আমাদের দিতে হবে 27, 28, 29, 30, তাইলে হইছে ভালো। আপনাদের মাথায় কিছু ঢুকুক আর না ঢুকুক,